বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নির্বাচনে কোনো দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। জনগণের রায়ে প্রতিষ্ঠিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে ওয়াশিংটন, বললেন মার্কিন রাষ্ট্রদূত। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থকদের বিএনপিতে যোগদানের হিড়িক। ধানের শীষকে বিজয়ী করতে চালাচ্ছেন প্রচারণা, গেম চেঞ্জার বলছেন বিশ্লেষকরা। নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সহ 4 জেলায় সহিংসতার শঙ্কা। গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঝুঁকিপূর্ণ বিবেচনায় প্রশাসনের বিশেষ নজরদারি। তাহাজ্জুদ শেষ করেই নেতাকর্মীদের কেন্দ্রে যাওয়ার নির্দেশ তারেক রহমানের। ব্যালট পেপারের নিরাপত্তা নিয়ে বিএনপি জামাতের পাল্টাপাল্টি বক্তব্য। উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। দেশের বাজারে টালমাটাল স্বর্ণের দাম, ভেঙেছে অতীতের সব রেকর্ড। 22 ক্যারেটের ভরি ছাড়িয়েছে 2,70,000-এ। নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আবারও স্পষ্ট করল তাদের অবস্থান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ ও প্রত্যাশার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে ওয়াশিংটন। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি আরও জানান, সাম্প্রতিক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের দিনটিকে উৎসবমুখর করার প্রত্যাশার কথা শুনেছেন। এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এতে মানুষ নির্বিঘ্নে তাদের মত প্রকাশের সুযোগ পাবে। সিইসির কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো নিয়েও সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, নির্বাচন কমিশন যে প্রস্তুতির কথা জানিয়েছে তাতে তিনি আশাবাদী। সবার মতো তিনিও 12 ফেব্রুয়ারি নির্বাচনী ফলাফলের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেন ব্রেন্ট ক্রিসেন্টসেন। আসন্ন নির্বাচন ঘিরে সারা দেশে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের হিড়িক দেখা গেছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজমল সরকার, যুবলীগ নেতা বাবু সরকার, সাবেক মেম্বার মোহাম্মদ আমির হোসেন এবং বর্তমান মেম্বার হান্নান সরকার আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার সকালে তারা পদত্যাগের ঘোষণা দেন এবং বিকেলে কুমিল্লা 2 আসনে বিএনপি প্রার্থী সেলিম ভূঁইয়ার হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। এদিকে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সহসভাপতি বাদল মুন্সি সহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগদান করেন। অবশ্য ওই অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত 15 জন আহত হন। অন্যদিকে গত 24 জানুয়ারি পাবনা 1 আসনের বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে পাবনার সাথিয়া উপজেলার 5 শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এছাড়াও নির্বাচন উপলক্ষে সারা দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের ঘটনা দেখা গেছে। নির্বাচনের বাকি আর মাত্র 2 সপ্তাহ। প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী এবারের নির্বাচন হতে যাচ্ছে এক ঐতিহাসিক নির্বাচন, যা আগামীতে মডেল নির্বাচন হিসেবে বিবেচিত হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসি, প্রশাসন সহ নির্বাচন সংশ্লিষ্টরা। তবে এবারের নির্বাচনে গোপালগঞ্জ সহ 4টি জেলার উপর বিশেষ নজর থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। জেলাগুলো হচ্ছে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর। গোয়েন্দা তথ্য অনুযায়ী এসব জেলাগুলোকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আশঙ্কা করছে এসব জেলায় ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই 4 জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব এলাকায় বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশে বহিরাগতদের চলাচল, রাজনৈতিক কর্মীদের তৎপরতা এবং সন্দেহজনক গতিবিধির উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি 4 জেলার পুলিশ সুপাররা এলাকা ভিত্তিক ঝুঁকি মূল্যায়ন করে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছেন। এই 4 জেলার পাশাপাশি সারা দেশেও ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে প্রশাসন। এছাড়া সীমান্তবর্তী জেলাগুলোকেও রাখা হয়েছে নজরদারির আওতায়।
এদিকে এবারই প্রথম ভোট কেন্দ্রে বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে। কোনো কেন্দ্রে নিরাপত্তার হুমকি দেখা দিলে SOS বা জরুরি বার্তা পাঠানোর মাধ্যমে এসব ক্যামেরা থেকে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করা যাবে। এই ক্যামেরাগুলোর বিতরণ ও ব্যবহারের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপারদের। এছাড়া ভোটের মাঠে থাকবে 500টি ড্রোন ও 50টির মতো ডগ স্কোয়াড। আগামী 12 ফেব্রুয়ারি এসব নিরাপত্তা ব্যবস্থা কতটা কাজে আসে সেটি এখন দেখার অপেক্ষায় দেশবাসী। এ বিষয়ে আইজিপি বাহারুল আলম গণমাধ্যমকে জানান, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া এবং নিরাপদে ঘরে ফেরা, এই 3টি বিষয় নিশ্চিত করায় পুলিশের প্রধান দায়িত্ব। আর এটি নিশ্চিত করতে নির্বাচনের আগে ভোটার ও প্রার্থীদের মধ্যে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থার সংকট তৈরি না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেভাবেই সাজানো হচ্ছে সব পরিকল্পনা। জামাত করে ফজরের নামাজ আদায় করবেন, তারপরে জাতীয় সংসদে নির্বাচনকে সামনে রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন কিংবা ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। নির্বাচনী সভা সমাবেশে রাজনৈতিক নেতাদের এ ধরনের বক্তব্যগুলো নিয়ে নানা আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে, মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কিংবা ভোরে ফজরের নামাজের পর ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানোর জন্য কেন বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা তাদের সমর্থকদের আহ্বান জানাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভোটের সময়ে নেতারা রাজনৈতিক বক্তৃতা হিসেবে কিংবা কর্মী সমর্থকদের চাঙ্গা করতে তাদের নিজস্ব আক্রমণাত্মক বক্তব্যের অংশ হিসেবে এসব বক্তব্য দিয়ে থাকতে পারেন। তবে তাহাজ্জুদ বা ফজরের পর লাইনে দাঁড়ানোর প্রসঙ্গটি এমন সময় এলো যখন দেশের ভোটের আলোচনায় 2018 সালে নির্বাচনটি রাতের ভোটের নির্বাচন হিসেবে এখনও আলোচিত হচ্ছে। এর বাইরে বিভিন্ন সরকারের সময়ে দেশের অধিকাংশ নির্বাচনে কমবেশি কেন্দ্র দখল ও কারচুপির মতো অভিযোগ উঠেছিল। মঙ্গলবার ময়মনসিংহের জনসভায় ভোটের দিন সকলকে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকলকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন। আর ভোট দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলে চলবে না, থাকতে হবে কড়াই গণ্ডাই বুঝে নিয়ে আসতে হবে। তারেক রহমানের বক্তব্যের পর পাল্টা বক্তব্য এসেছে জামায়াতে জোটের নেতাদের দিক থেকেও। মাগুরায় এক পথসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনারা চারিদিকে খেয়াল রাখবেন। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না। লক্ষ্মীপুরে এক সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পরে তারা সিল মারার পরিকল্পনা করছে, ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতা কর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলছেন, তাহাজ্জুদ বা ফজরের পরে কথা বলে নেতারা তাদের সমর্থকদের সকাল সকাল কেন্দ্রে আসতে হয়তো উদ্বুদ্ধ করতে চাইছেন। নেতাদের কথার ইতিবাচক দিক হলো তাদের সমর্থকেরা ভোরে কেন্দ্রে আসবেন এবং ভোটের জন্য প্রস্তুত হবেন। আর ভিন্নভাবে দেখলে এটিকে পরস্পরকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ 7,348 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে প্রায় 2,70,000 টাকা হয়েছে। বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, 28 জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 2,69,788 টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর আগে 27 জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় 5,249 টাকা। সে সময় এক ভরি স্বর্ণের দাম হয় 2,62,440 টাকা। এই রেকর্ড দাম নির্ধারণের পর এখন আবারও দাম বাড়ানো হলো। এতে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামে নতুন রেকর্ড সৃষ্টি হলো। দাম বাড়ানোর ফলে 21 ক্যারেটের এক ভরি স্বর্ণে 6,999 টাকা বাড়িয়ে 2,57,483 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের এক ভরি স্বর্ণে 6,060 টাকা বাড়িয়ে নতুন দাম 2,20,741 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে 5,132 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,81,725 টাকা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 7,757 টাকা। এছাড়া 21 ক্যারেটের 1 ভরি রূপার দাম 7,460 টাকা, 18 ক্যারেটের 1 ভরি রূপার দাম 6,357 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 4,782 টাকা নির্ধারণ করা হয়েছে। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া গত শুক্রবার সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামে এক সেমিনারের আয়োজন করেছিল। ওই সেমিনারেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ বাজানো হয়। ওই ভাষণের পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে বলেছে যে এতে তারা বিস্মিত ও হতাশ। শেখ হাসিনার এসব বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। এখন প্রশ্ন উঠছে যে ভারত কেন শেখ হাসিনাকে ভাষণ দিতে সবুজ সংকেত দিচ্ছে। শেখ হাসিনার রেকর্ড করা ভাষণ বাজানো নিয়ে বাংলাদেশের আপত্তির প্রেক্ষিতে এখনো সরকারিভাবে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারতের একাধিক বিশ্লেষক মনে করছেন যে শেখ হাসিনা কখন কি বলবেন সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, সরকার তাতে হস্তক্ষেপ করতে পারে না বা চায়ও না। ঢাকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত পিনাকরঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে বলছিলেন যে ভারতে তো বাক স্বাধীনতা আছে, ভারত সরকার ঠিক করে দিতে পারে না যে কে কি কথা বলবেন এবং কোন সময় কে মুখ খুলবেন কি বলবেন, সেটা ভারতের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তো হয় না। মিস্টার চক্রবর্তীর কথায় যিনি কথা বলতে চাইছেন সেটা তার নিজের সিদ্ধান্ত। দিল্লির ওই সেমিনারে সশরীরে এবং ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের একাধিক মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা হাজির ছিলেন। ওই অনুষ্ঠানে শেখ হাসিনার যে রেকর্ড করা ভাষণটি বাজানো হয়েছে সেখানে তিনি সেমিনারকে উদ্দেশ্য করে ভাষণ কিন্তু শুরু করেননি, তিনি তার দেশবাসীকে উদ্দেশ্য করে ভাষণটা শুরু করেছিলেন। এর আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমকে ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। তিনি সামাজিক প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে নিয়মিতই তার নিজের দলের নেতাকর্মীদের সামনে ভাষণ দিয়ে থাকেন। তবে সব ক্ষেত্রেই সেগুলি শুধুই অডিও, ভিডিও বা ভারতে অবস্থানকালে তার কোনো ছবি প্রকাশ করা হয় না। ওইসব সাক্ষাৎকার এবং শেখ হাসিনার ভাষণ নিয়ে এর আগেও আপত্তি তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু দিল্লি সেগুলির সরাসরি জবাব দেয়নি কখনোই। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী রায়চৌধুরী বলছেন যে ভারতে বাক স্বাধীনতা আছে ঠিকই, কিন্তু সরকার যদি চাইতো তাহলে শেখ হাসিনাকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতেও পারত। তার কথায় ভারতে অবস্থানকালে শেখ হাসিনা কোন কথা কিভাবে কখন বলবেন সেটা নিয়ন্ত্রণ করতে যে ভারত সরকার আগ্রহী নয় সেটা স্পষ্ট। তবে এটাও ঠিক যে সরকার যদি চাইতো তাহলে বাধা দিতে পারত, তারা চায়নি বাধা দিতে, বলছিলেন অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী। বাংলা সংবাদ পোর্টাল দ্য ওয়ালের কার্যনির্বাহী সম্পাদক ও বাংলাদেশের ঘটনাবলীর দিকে গভীর নজর রাখেন এমন এক সিনিয়র সাংবাদিক অমল সরকার একটু ভিন্ন প্রেক্ষাপটের কথা বলছিলেন। তার কথায় যে রেকর্ড করা ভাষণ বাজানো হয়েছে সেখানে তিনি যা বলেছেন তার সঙ্গে এতদিন ধরে তিনি যে ন্যারেটিভ তুলে ধরছেন তার বিশেষ ফারাক নেই। বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম বা দলীয় গ্রুপগুলোতে তো তিনি মোহাম্মদ ইউনূসের সরকারের ব্যর্থতা, সংখ্যালঘুদের উপরে নির্যাতন, মব কালচার ইত্যাদি নিয়ে বলেই আসছেন। আবার ভারত সরকারও সেই একই ন্যারেটিভেই বিশ্বাস করে বলে মন্তব্য মিস্টার সরকারের। তার কথায় ভারত সরকার হয়তো কূটনৈতিক শিষ্টাচার থেকে খোলাখুলি বলতে পারে না কথাগুলো, তবে শেখ হাসিনা, আওয়ামী লীগ আর ভারত সরকার যে একই ন্যারেটিভে বিশ্বাস করে সেটা তো স্পষ্ট। সে কারণেই শেখ হাসিনাকে বাধা দিচ্ছে না ভারত। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারে বারেই মন্তব্য করেছে যে তারা চায় বাংলাদেশে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। এখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দবন্ধের মাধ্যমে তারা বলার চেষ্টা করে থাকে যে সব দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। যেটা স্পষ্ট করে বলা হয় না তা হলো বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগও যাতে নির্বাচনে অংশ নিতে পারে, দিল্লির ইচ্ছা সেটাই। অমল সরকার বিবিসি বাংলাকে বলছিলেন যে ঢাকাও তার যুক্তি দেখিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই তো হচ্ছে যেখানে সব জনগণ সামিল হচ্ছেন। তাই ভারতের আকাঙ্ক্ষা এখানে পূরণ হয়নি, আর ভারতের ইচ্ছা যখন বাংলাদেশ শোনেনি তাই দিল্লি এখন চাইছে শেখ হাসিনা তার বক্তব্য তুলে ধরুন। অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরীর কথায় এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকলেও নির্বাচনের পরে দুই দেশই চাইবে সম্পর্কের উন্নতি ঘটাতে। তার কথায় এতে দুই দেশেরই স্বার্থ জড়িত আছে। গাজা উপকূলের গ্যাস ক্ষেত্র কি শুধু জ্বালানি নিরাপত্তার প্রশ্ন?
নাকি দখলদারিত্ব টিকিয়ে রাখার আরেকটি হাতিয়ার? দক্ষিণ কোরিয়ার মতো একটি দেশ যারা প্রকাশ্যে নিজেদের নিরপেক্ষ বলে দাবি করে, তারা কিভাবে এই সমীকরণের অংশ হয়ে উঠছে? ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক স্বার্থ, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির ভূমিকা এবং আন্তর্জাতিক নীরবতা সব মিলিয়ে প্রশ্ন উঠছে, গাজার ভবিষ্যৎ কি অর্থনীতির নামে নতুন করে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে? গাজা উপকূলের বিতর্কিত সামুদ্রিক এলাকায় গ্যাস অনুসন্ধান প্রকল্প ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দক্ষিণ কোরিয়া। ইতালির জ্বালানি কোম্পানি ইনি দীর্ঘ চাপের মুখে ওই এলাকা থেকে সরে দাঁড়ালেও প্রকল্পে রয়ে গেছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোরিয়া ন্যাশনাল অয়েল কর্পোরেশন। 2022 সালের ডিসেম্বরে ইসরায়েল উপকূলীয় গ্যাস অনুসন্ধানের চতুর্থ লাইসেন্সিং রাউন্ড ঘোষণা করে। ইসরায়েল সরকার এসব এলাকাকে নিজেদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল হিসেবে উল্লেখ করলেও স্বীকার করে যে সীমানা পুরোপুরি নির্ধারিত নয়। মানবাধিকার সংগঠন আদালাহ জানায়, জোন জি নামে পরিচিত অনুসন্ধান এলাকার 62% বেশি ফিলিস্তিনিদের দাবি করা সামুদ্রিক সীমার মধ্যে পড়ে। এই জোনে ইনি নেতৃত্বাধীন কনসোর্টিয়াম দরপত্রে জয়ী হয় 2023 সালের অক্টোবরে। পরে নাগরিক সমাজের দীর্ঘ আন্দোলনের মুখে 2025 সালের ডিসেম্বরে ইনি জানায় তারা ভবিষ্যতে ওই এলাকায় আর যুক্ত থাকবে না। তবে কনসোর্টিয়ামের অন্য দুই অংশীদার ইসরায়েলের রেশিও পেট্রোলিয়াম এবং ডানা পেট্রোলিয়াম এখনো রয়ে গেছে। এরপর 2010 সালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত নক অধিগ্রহণ করে ডানা পেট্রোলিয়াম। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় নাগরিক সমাজের চাপ বাড়লে নক জানায়, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শেষ হলে এবং আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা প্রকল্প চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিশ্লেষকদের মতে এটি মূলত আন্তর্জাতিক নজর কমে গেলে প্রকল্প এগিয়ে নেওয়ার ইঙ্গিত। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন বহু উন্নয়নশীল দেশের সমস্যা হলেও ফিলিস্তিনের ক্ষেত্রে এটি সরাসরি দখলদারিত্বকে শক্তিশালী করছে। ইতালির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম RAI এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এসব সম্পদের ব্যবস্থাপনা দখলদারিত্বের অবসান নয়, বরং তা আরও সংহত করতে পারে। দক্ষিণ কোরিয়ার অবস্থান এক্ষেত্রে আরও স্পর্শকাতর। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কারণে এটি কেবল কর্পোরেট নয়, রাষ্ট্রীয় দায়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও দক্ষিণ কোরিয়া প্রকাশ্যে নিজেদের নিরপেক্ষ বলে দাবি করে, বাস্তবে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বজায় রাখছে। 2022 সালে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা প্রথম এশীয় দেশও দক্ষিণ কোরিয়া। এই প্রেক্ষাপটে জাতিসংঘের নতুন করে সব ধরনের ঔপনিবেশিকতা বিলোপ এর ধারণা গুরুত্ব পাচ্ছে। 2025 সালে জাতিসংঘ 14 ডিসেম্বরকে আন্তর্জাতিক ঔপনিবেশিকতা বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। ফিলিস্তিন এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখছে, যাতে দখলদারিত্বকে শুধু সাময়িক সংকট নয়, উপনিবেশিক বাস্তবতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিশ্লেষকদের মতে গাজার গ্যাস প্রশ্ন কেবল জ্বালানি নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক ন্যায় বিচারের পরীক্ষাও বটে। প্রশ্ন এখন, দক্ষিণ কোরিয়া সহ আন্তর্জাতিক সম্প্রদায় কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে? ইরানে খামেনি শাসনের অবসান ঘটাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি সাম্প্রতিক সময়ে দেশটির সরকার পতন আন্দোলন ব্যর্থ হওয়ায় এখন সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মার্কিন বলয়। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে এবার তেহরানের নতুন উদ্বেগ, দেশটির প্রশাসনিক ও সামরিক নেতৃত্ব গুপ্ত হত্যার শিকার হতে পারেন এমন গুঞ্জনে। মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এসব বিস্ফোরক গুঞ্জন। দাবি করা হচ্ছে সম্ভাব্য যুদ্ধে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের লক্ষ্য করে গুপ্ত হত্যা চালানো হতে পারে, আর সেই আশঙ্কা থেকেই নীরবে বিকল্প উত্তরসূরি প্রস্তুত করছে তেহরান। কয়েকটি এক্স অ্যাকাউন্টে বলা হচ্ছে, ইরান প্রশাসনিক ও সামরিক কাঠামোর বিভিন্ন স্তরে ব্যাকআপ নেতৃত্ব ঠিক করে রেখেছে। জরুরি পরিস্থিতিতে যেন ক্ষমতার কোনো শূন্যতা তৈরি না হয়, সেজন্য উত্তরাধিকার তালিকা আগেই প্রস্তুত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই গুঞ্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করছে অঞ্চলটি ঘিরে চলমান সামরিক উত্তেজনা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধ জাহাজ, যা ইরানের কাছেই মোতায়েন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসনে গেলে আগের যে কোনো সময়ের চেয়ে আরও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত জবাব দেয়া হবে। তার দাবি, গত বছর জুনের 12 দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন অনেক বেশি, কিন্তু ইরান যুদ্ধ চায় না। তবে যে কোনো পরিস্থিতির জন্য নেতৃত্ব থেকে সামরিক শক্তি পর্যন্ত সবকিছুই সাজিয়ে রেখেছে তেহরান। সম্প্রতি ইরানে সরকার পতন আন্দোলন দমাতে দেশটির প্রশাসনের কঠোর নীতির বিরুদ্ধে একের পর এক হুমকি দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তেহরানে সরাসরি সামরিক হস্তক্ষেপের মতো হুঁশিয়ারিও দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আরব সাগরে ইরানি জলসীমার কাছে মোতায়েন করা হয়েছে সর্বাধুনিক মার্কিন যুদ্ধজাহাজ। এমন উত্তেজনার মধ্যে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে ধরে আনার হুমকি দেওয়া হয়েছে তেহরানের পক্ষ থেকে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে ফের সংঘাতের শঙ্কা জোরালো হচ্ছে। ইরানের উপকূলের কাছাকাছি পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। এই প্রেক্ষাপটে কড়া ভাষায় কথা বলেছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান রহিমপুরি আজগাদি। তিনি বলেন, তেহরানের উচিত ডোনাল্ড ট্রাম্পকে বন্দী করা, যেমনটা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে করেছিল। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় এই মন্তব্য এসেছে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো সম্ভাব্য হামলার জবাবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনি। তিনি বলেন, আগ্রাসন হলে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। তার দাবি, গত বছর জুনের 12 দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী। এদিকে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েনের বিষয়ে ইরানের কূটনৈতিক অবস্থানও স্পষ্ট করেছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বিদেশি যুদ্ধ জাহাজের আগমন ইরানের প্রতিরক্ষা নীতি বা কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোনো ধরনের পরিবর্তন আনবে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে যুক্ত না হওয়ার বার্তা দিয়েছেন সৌদি আরব। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সংলাপকেই একমাত্র পথ হিসেবে দেখছে দেশটি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে একথা বলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলোচনায় তিনি মতপার্থক্য দূর করতে কূটনৈতিক উদ্যোগের উপর গুরুত্ব দেন। একই সঙ্গে যুদ্ধবিরোধী যে কোনো প্রচেষ্টার প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এর আগে ইরানি গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট পেজিশকিয়ান সৌদি যুবরাজকে বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় যে কোনো শান্তিপূর্ণ ও যুদ্ধবিরোধী প্রক্রিয়াকে স্বাগত জানায় তেহরান। ইরানের এই অবস্থান উত্তেজনা প্রশমনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতও একই সুরে কথা বলছে। ইউএই জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে তাদের আকাশসীমা, ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না তারা। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের উপর নজর রাখতে একটি বড় নৌবহর ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। সোমবার রয়টার্স জানায়, একটি মার্কিন বিমান বাহিনী রণতরী ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সক্ষমতা বাড়লেও সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। এর মধ্যেই ইরানে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতা বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এতে হাজারো মানুষ নিহত হয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, বিদেশে অবস্থানরত বিরোধীদের মদদে পরিচালিত দাঙ্গাবাজ ও সন্ত্রাসীরাই এ অস্থিরতার জন্য দায়ী। বিমানটি প্রস্তুতি নিচ্ছিল অবতরণের জন্য। বারামতি বিমানবন্দরের কাছে এসে অবতরণের সময় ঘটল এক অঘটন। অবতরণে ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হয়ে যায় বিমানটি। আর তার ভেতরে থাকা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি নেতা অজিত পাওয়ার সহ মোট 5 জন নিহত হয়েছেন। 66 বছর বয়সী অজিত পাওয়ার রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের একজন ছিলেন। দুর্ঘটনার দিন দলীয় কর্মসূচিতে যোগদানের জন্য বারামতি যাচ্ছিলেন তিনি। বিধ্বস্ত বিমানটি দিল্লির চার্টার কোম্পানি
PSR এর মালিকানাধীন লিয়ারজেট 45 মডেলের ছিল। এদিকে প্রাথমিক তথ্য অনুযায়ী অবতরণের ঠিক আগে কোনো প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার জন্য প্রশাসন উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। কেন্দ্র ও রাজ্য পর্যায়ের রাজনৈতিক নেতারা অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বারামতির এই মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন দেশটির রাজনৈতিক মহল। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।